সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য কস্ট অ্যালোকেশন বা ওভারহেড যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে একটা বেসিক ক্লাস এবং সাজেশন 1 নিয়ে হাজির হলাম। তো আজকের সাজেশনটা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা MBA ফাইনালে আছো, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে আজকের চ্যাপ্টারটার নাম হলো কস্ট অ্যালোকেশন। বিবিএ অনার্স থার্ড ইয়ারে বা বিবিএস ফার্স্ট কোর্স ডিগ্রি থার্ড ইয়ারে যারা আছো তাদের কস্ট অ্যাকাউন্টিং যে সাবজেক্ট আছে সেখানে এই চ্যাপ্টারটার নাম হলো ওভারহেড। তো আজকের বেসিক ক্লাসটা আগে দেখব। বেসিক ক্লাসটা দেখা হয়ে গেলে আমরা সাজেশন 1-এর প্রশ্নটা পরে তারপরে এই ধরনের প্রশ্ন আসলে আমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারি সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিন আমি জেনে রাখা যে জিনিসগুলো ভালো সেগুলো নিয়ে আসলাম। এই চ্যাপ্টারের ম্যাথ করতে হলে এখানে 6টা সূত্র তোমার একটু জানা থাকা দরকার। 1 নাম্বার হলো মেশিন আওয়ার রেট বের করতে বললে সূত্র হবে ওভারহেড ইনকার্ড ডিভাইডেড মেশিন আওয়ার্স, অথবা টোটাল ওভারহেড যেটা থাকবে সেটাকে মেশিন আওয়ার্স, মেশিন ঘন্টা দিয়ে ভাগ করলে মেশিন আওয়ার রেট পাওয়া যাবে। 2 নাম্বার হলো ডিরেক্ট লেবার কস্ট রেট অনেক সময় বের করতে বলে। তো ডিরেক্ট লেবার কস্ট রেটের সূত্র হলো ওভারহেড ইনকার্ড বা ওভারহেড ডিভাইডেড বাই ডিরেক্ট ওয়েজেস অথবা ডিরেক্ট লেবার ইন্টু 100। এখানে বলে রাখি, যদি প্রশ্নে কস্ট রেট বের করতে বলে সেক্ষেত্রে সূত্রে ইন্টু 100 হবে, আর যদি আওয়ার রেট বের করতে বলে তাহলে কিন্তু ইন্টু 100 হবে না। 3 নাম্বার ডিরেক্ট লেবার আওয়ার রেট, উপরে ওভারহেড নিচে ডিরেক্ট লেবার আওয়ার। 4 নাম্বার ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট রেট, দেখো এখানে কিন্তু কস্ট রেট বলছে সেজন্য ইন্টু 100 হবে, উপরে ওভারহেড নিচে ডিরেক্ট ম্যাটেরিয়াল। অর্থাৎ ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট রেট বের করতে হলে ওভারহেডকে ডিরেক্ট ম্যাটেরিয়াল দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। 5 নাম্বার হলো বাজেটেড রেট পার আওয়ার। বাজেটেড রেট পার আওয়ার বের করতে হলে উপরে বাজেটের টোটাল কস্টকে রাখতে হবে এবং নিচে বাজেটেড আওয়ার দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ বাজেটেড রেট পার আওয়ার সমান সূত্র হলো বাজেটেড টোটাল কস্ট ডিভাইডেড বাই বাজেটেড আওয়ার। 6 নাম্বার ফিক্সড কস্ট রেট পার আওয়ার। যদি প্রশ্নে ফিক্সড কস্ট রেট পার আওয়ার বের করতে হলে তাহলে বাজেটেড যে ফিক্সড কস্ট থাকবে প্রশ্নে সেটাকে বাজেটেড আওয়ার্স দ্বারা ভাগ করতে হবে। তো এগুলো হলো সূত্র, কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলো 7টা ফরম্যাটে করা হয়। তো 7টা ফরম্যাটের প্রথম ফরম্যাটটা হলো 1 নাম্বার যেটা, সেটা হলো প্রাইমারি ডিস্ট্রিবিউশন মেথড, অর্থাৎ প্রাইমারি ডিস্ট্রিবিউশন ফরম্যাট। 2 নাম্বার সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। 3 নাম্বার হলো রিপিটেড ডিস্ট্রিবিউশন। 4 নাম্বার সিমিলটেনিয়াস ইকুয়েশন মেথড। 5 নাম্বার হলো ওভারহেড রিকভারি রেট। 6 নাম্বার আন্ডার অর ওভার অ্যাবজর্পশন বের করতে বলে, এবং 7 নাম্বারে মেশিন আওয়ার রেট বের করতে বলে। তো এই যে ফরম্যাটগুলো 7টা ফরম্যাট, তার মধ্যে আজকে আমরা প্রথম যে ফরম্যাট প্রাইমারি ডিস্ট্রিবিউশন, এই প্রাইমারি ডিস্ট্রিবিউশনের একটা সাজেশন নিয়ে হাজির হলাম। আমরা সাজেশনের প্রশ্নটা একটু দেখি। সাজেশন 1, তো প্রশ্নটার দিকে যদি আমরা খেয়াল করি একটু মনোযোগ দিয়ে, MS বা মেসার্স কালাম কোম্পানি লিমিটেড has 3 production department XY and Z and 1 service department S which renders service to the production departments। অর্থাৎ SM কালাম কোম্পানি লিমিটেড 3টি প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে X, Y এবং Z। অর্থাৎ এই কোম্পানির 3টা প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে, একটা হলো X, একটা Y, একটা Z, এবং একটি সার্ভিস ডিপার্টমেন্ট আছে যেটা নাম হলো S, যা প্রোডাকশন ডিপার্টমেন্টে পরিষেবা প্রদান করে। এরপরের লাইনটা খেয়াল করো, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অ্যাপরশন দ্য কস্ট টু দ্য ভেরিয়াস ডিপার্টমেন্ট বাই দ্য মোস্ট ইকুইটেবল মেথড। এটার অর্থ হলো নিম্নলিখিত তথ্য থেকে সবচেয়ে ন্যায়সঙ্গত পদ্ধতিতে বিভিন্ন বিভাগে ব্যয় বন্টন করো। আবার একটু খেয়াল করো, করণীয়টা কিন্তু উপরে বলে দিছে। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন, নিম্নলিখিত তথ্য থেকে অ্যাপরশন বন্টন করো দ্য কস্ট ব্যয়সমূহকে টু দ্য ভেরিয়াস ডিপার্টমেন্টস বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে বাই দ্য মোস্ট ইকুইটেবল মেথড সবচেয়ে ন্যায়সঙ্গত পদ্ধতিতে। ডিটেলস একটা টাকার কলাম আছে, এখানে কিছু খরচ আছে, দেখো কিছু ওভারহেড দেওয়া আছে, লাইট, depreciation plant, rent, repair plant, supervision,
ফায়ার ইন্স্যুরেন্স, পাওয়ার, এমপ্লয়ার্স লাইবিলিটি ফর ইন্স্যুরেন্স, এই খরচগুলো দেওয়া আছে। তার নিচে বলা আছে দ্য ফলোইং এডিশনাল ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ইন রেসপেক্ট অফ 4 ডিপার্টমেন্টস, অর্থাৎ নিম্নলিখিত অতিরিক্ত তথ্য 4টি বিভাগের ক্ষেত্রে পাওয়া যায়। মানে তাদের আরও কিছু তথ্য 4টি বিভাগে দিয়েছে। তার মধ্যে ডিটেলস এবং ডিপার্টমেন্টসগুলোকে কলাম ওয়াইজ করছে। এক্স একটা কলাম যেটা প্রোডাকশন ডিপার্টমেন্ট, ওয়াই এবং জেড এই 3টা প্রোডাকশন ডিপার্টমেন্ট, এবং এসটা হলো সার্ভিস ডিপার্টমেন্ট। সেখানে এরিয়া দেওয়া আছে 89 ফিট, এখানে এফটি মানে ফিট বুঝাচ্ছে। পাশে এক্স এর কলামে 2200, ওয়াই এর কলামে 1800, জেড এর কলামে 1100 এবং এস এর কলামে 900। এগুলো কিন্তু টাকা নয়, খেয়াল করবে, এগুলো হলো স্কোয়ার ফিট। নাম্বার অফ এমপ্লয়ি, এগুলো কর্মীর সংখ্যা বা কর্মচারীর সংখ্যা। এক্স এ 30 জন, ওয়াই এ 20 জন, জেড এ 15 জন এবং এস এ 10 জন। টোটাল ওয়েজেস, মোট মজুরি, এখানে পাশে টাকা লেখা আছে, খেয়াল করবে টাকা হলে সেটা টাকা টি কে দেওয়া থাকবে। এক্স টোটাল ওয়েজেস 8000, ওয়াই 6000, জেড হলো 3500 এবং এস হলো 2500। ভ্যালু অফ প্লান্ট টাকায় দেওয়া আছে 72000, 54000, 36000, 18000। ভ্যালু অফ স্টক তাও টাকায় দেওয়া আছে 15000, 9000, 6000। তাহলে আমাদের এই যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, এই ইনফরমেশনগুলোকে বেস করে আমাকে ন্যায়সঙ্গত পদ্ধতিতে এগুলোকে বন্টন করতে বলছে, উপরের যে খরচগুলো আছে এগুলাকে। তো এইভাবে যখন প্রশ্নের স্ট্রাকচারটা দেয়া থাকবে, উপরে কিছু ওভারহেড বা খরচ দেয়া থাকবে, নিচে সেগুলো বন্টনের জন্য কিছু দফা দেয়া থাকবে, আইটেম দেয়া থাকবে, তখন এটা প্রাইমারি ডিস্ট্রিবিউশন মেথড অঙ্কটা করতে হবে। তো তুমি যখন 3-4টা এই ফরম্যাটের 2-3টা অঙ্ক করবা, তাইলে তুমি বুঝে যাবা যে কোন যখন একদম ন্যায়সঙ্গত পদ্ধতিতে বন্টন করতে বলবে, অর্থাৎ তোমার প্রশ্নটাতে যদি মোস্ট ইকুইটেবল মেথড বলে, এখানে তো আমরা 7টা মেথড শিখছি। মোস্ট ইকুইটেবল মেথড বললে কিন্তু তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে এটা কোন মেথডে হবে। তাহলে প্রশ্নের স্ট্রাকচারটা যখন এভাবে থাকবে, উপরে কিছু ওভারহেড খরচ দেওয়া থাকবে, নিচে সেগুলা বন্টন করার কিছু তথ্য দেওয়া থাকবে, তাহলে তুমি বুঝে নিতে হবে এটা প্রাইমারি ডিস্ট্রিবিউশন মেথডে করতে হবে। হ্যাঁ, অনেক সময় ক্লিয়ার করে বলে যে এটা প্রাইমারি করো, এটা সেকেন্ডারি করো, এটা সিমultaneous ইকুয়েশন মেথডে করো, তখন আলাদা। কিন্তু যখন মোস্ট ইকুইটেবল মেথডে প্রশ্নটা বলবে, তখন তোমাকেই ডিসিশন নিতে হবে প্রশ্নের স্ট্রাকচার দেখে যে এটা কোন মেথড হবে। তো এটা প্রাইমারি ডিস্ট্রিবিউশন মেথড হবে। আমি কিভাবে বললাম যে উপরে কিছু খরচ থাকবে এবং নিচে সেগুলো বন্টন করে দেওয়ার কিছু তথ্য দেওয়া থাকবে, আরও কিছু এডিশনাল তথ্য দেওয়া থাকবে। তাহলে আমরা এখন প্রাইমারি ডিস্ট্রিবিউশন মেথডের জন্য পেজ 3-তে আসলাম। পেজ 3-তে এসে একটা ঘর করলাম প্রাইমারি ডিস্ট্রিবিউশন সামারির। ঘরের কলাম দেখো বাম পাশের ডিটেলস অথবা ওই যে আইটেমসগুলো। তারপরের কলামটা হলো বেসিস অফ অ্যালোকেশন, অর্থাৎ এই খরচগুলোকে, যে খরচগুলো আছে কিসের ভিত্তিতে ভাগ করব সেটার জন্য একটা কলাম। তারপরে টোটালের একটা কলাম। ফাইনালি প্রোডাকশন ডিপার্টমেন্ট করে 3টা কলাম করব, এক্স ওয়াই জেড, এবং সার্ভিস ডিপার্টমেন্টের একটা কলাম থাকবে। এটা তুমি চাইলে সার্ভিস ডিপার্টমেন্ট এস লিখতে পারো। ঘর এভাবে করা হয়ে গেলে প্রশ্ন থেকে আমরা ধারাবাহিকভাবে সিরিয়ালি খরচগুলো আনবো। আমরা যদি প্রশ্নে দেখি, দেখো প্রথমে কিন্তু লাইট আছে, তাই না? লাইট আছে কত? 500। এই লাইটকে প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং সার্ভিস ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দিবা। এখন কথা হলো কিসের অনুপাতে ভাগ হবে? খেয়াল করবা, লাইট দুইটা বেসিসে ভাগ হয়। একটা হলো লাইট পয়েন্ট থাকলে সবার আগে লাইট পয়েন্ট, অথবা এরিয়া, এই দুইটার যেটা থাকে সেটার ভিত্তিতে ভাগ করবে। এখন কনফিউশন হয়ে যায় স্টুডেন্ট যে লাইট পয়েন্ট এবং এরিয়া দুইটাই থাকলে আমরা কিসের ভিত্তিতে ভাগ করব? তখন অবশ্যই লাইট পয়েন্টের ভিত্তিতে। আর যদি লাইট পয়েন্ট থাকে লাইট পয়েন্ট, আর যদি শুধু এরিয়া থাকে এরিয়া। তার মানে আমরা আজকের এই লাইটের 500 টাকাটা এরিয়ার ভিত্তিতে ভাগ করব। খেয়াল করবা, এই চ্যাপ্টারটা কিন্তু এই ধরনের প্রাইমারি ডিস্ট্রিবিউশনের অঙ্কগুলোর ক্ষেত্রে প্র্যাকটিসের উপর নির্ভর করবে, অনেকটা সেন্স অফ হিউমার, অর্থাৎ তোমার অনুভূতি দিয়ে বুঝতে হবে যে আসলে এই জিনিসটা কিসের ভিত্তিতে ভাগ করবে। যেমন লাইট তো তুমি কর্মচারী নাম্বার অফ এমপ্লয়ি দিয়ে ভাগ করতে পারো না, লাইট তো টোটাল ওয়েজেস দিয়ে হবে না। লাইট হলো যে আয়তন অনুপাতে কয়টা লাইট লাগবে, তাহলে এটা তোমার সেন্স দ্বারা বুঝতে হবে। আরও যখন 2-4টা অঙ্ক করবা, তাহলে সব অঙ্ক যখন তুমি দেখতেছো লাইটকে লাইট পয়েন্ট এবং এরিয়া এই দুইটার বাইরে কিছু দিয়ে ভাগ হচ্ছে না, ডিস্ট্রিবিউশন হচ্ছে না, অ্যাপোর্শন হচ্ছে না, তাহলে তোমার ইজি হয়ে যাবে যে হ্যাঁ লাইট দেখলেই তোমার মাথায় চলে আসবে হয় লাইট পয়েন্ট না হয় এরিয়া। আচ্ছা, এখানে যেহেতু লাইট পয়েন্ট নাই, আমরা লাইটকে এরিয়ার হিসেবে ভাগ করব। যদি এখানে প্রশ্নে লাইট পয়েন্ট এবং এরিয়া দুইটাই থাকবো, তখন আমরা লাইট পয়েন্ট, শুধু লাইট পয়েন্ট থাকলে লাইট পয়েন্ট, শুধু এরিয়া থাকলে তখন এরিয়া।
ওকে, আমরা এখন লাইটকে লাইট পয়েন্টের বেসিসে ভাগ করব, এরিয়ার বেসিসে ভাগ করব। এখন এরিয়ার ক্ষেত্রে প্রশ্নে দেখো 22,000, 18,000, 11,000, 9,000 আছে। আমি সেগুলোকে ছোট করে নিছি আমার ক্যালকুলেশনের সুবিধা হয় মতো। আমি 22,000-কে 22, 18,000-কে 18, 11,000-কে 11 এবং 9,000-কে 9। অর্থাৎ আমাদের যে এই শূন্য দুইটা করে আছে বেশি, এগুলোকে কমন নিছি। দুইটা সব জায়গা থেকে কমন নিয়ে ফেলছি। এখন কমন নিয়ে আমরা অনুপাতের যোগফল করব। 22 অনুপাত 18 অনুপাত 11 অনুপাত 9 এই হিসাবে ভাগ করব। তুমি ক্যালকুলেটরে করে দেখো 22 যোগ 18 যোগ 11 যোগ 9 অনুপাতের যোগফল হবে 60। এই টোটাল 500 টাকাকে তুমি যদি 60 দ্বারা ভাগ করো, যে মানটা আসবে সেটাকে 22 দিয়ে গুণ করলে x এর মান 183 পাবা, 18 দিয়ে গুণ করলে 150 পাবা, 11 দিয়ে গুণ করলে 92 পাবা এবং 9 দিয়ে গুণ করলে 75 পাবা। আমি একটু তোমাদের দেখাই দিই পাশাপাশি, তখন একটা দুইটা দেখাই দিলে ইজিলি তোমরা সেগুলো পারবা। তাহলে দেখো আমি একটা ক্যালকুলেটর নিয়ে আসলাম, তার আগের ক্যালকুলেশনগুলো বাদ দিচ্ছি আমি। আমার টার্গেট হলো যে 500-কে প্রোডাকশন ডিপার্টমেন্ট, লাইটের 500 টাকাকে প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং সার্ভিস ডিপার্টমেন্টের ভিতরে ভাগ করে দিতে হবে। তাহলে এই 500 টাকাটা আমি লিখলাম, ক্যালকুলেটরে তুললাম, তোলার পরে ভাগ চিহ্ন আমি ক্লিক করলাম। ক্লিক করে আমি অনুপাতের যোগফল দিয়ে ভাগ করব। 22, 18, 11, 9 যোগফল হলো 60। তার মানে আমি 500-কে 60 দিয়ে ভাগ করে সমান ক্লিক করলাম। আমার আসছে কত? 8.3333, অর্থাৎ এই মানটা আসছে। এটা তুমি খাতাও কোথাও লিখে রাখবা। এখন এই মানটাকে তুমি যদি একবার 22 দিয়ে গুণ করো 183, আবার এটাকে যদি তুমি 18 দিয়ে গুণ করো y এর 150 পাবা, আবার এই মানটাকে যদি তুমি 11 দিয়ে গুণ করো z এর 92 পাবা, আবার যদি তুমি এই মানটাকে 9 দিয়ে গুণ করো তাহলে সার্ভিস ডিপার্টমেন্টের 75 বের হয়ে যাবে। আমি যদি একটু দেখাই তোমাদের, এই যে এই মানটাকে আমি প্রথমে গুণ দিব 22 দিয়ে x এর মান পাওয়ার জন্য, দিলাম 22 সমান ক্লিক করলাম 183.333। তো দশমিকের পরে 3-এর উপরে থাকলে 1 যোগ করব, আর 3-এর যদি নিচে থাকে তাহলে সরাসরি দশমিকের আগের সংখ্যাটাই লিখে দেব, 183 লিখে দিলাম। ঠিক একইভাবে আমি তোমাকে বলছিলাম কি 8.3333 যেগুলো আছে বের হয়েছে সেগুলো তুমি খাতায় লিখে রাখবা। লিখে রেখে আবার 18 দিয়ে গুণ করে দেখো 150 বের হবে। এবার তুমি 11 দিয়ে গুণ করো z এর 92 এবং 9 দিয়ে গুণ করো সার্ভিস ডিপার্টমেন্টের 75 পেয়ে যাবা। আশা করি বুঝতে পারছো। এটার থেকে আমি এটা মুছে দিচ্ছি। ঠিক একইভাবে পরের খরচটা নিব ডেপ্রিসিয়েশন অফ প্লান্ট। আমরা যদি প্রশ্নে দেখি, দেখো ডেপ্রিসিয়েশন অফ প্লান্ট আছে 2250। তাহলে এটাকে নিচে যে ভাগ করার জন্য কিছু তথ্য দিছে, কি দিয়ে ভাগ করব? তোমার কি মনে হয় যে ডেপ্রিসিয়েশন অফ প্লান্টকে কি দিয়ে ভাগ করলে সুবিধা হয়? এরিয়া, নাম্বার অফ এমপ্লয়ি, টোটাল ওয়েজেস, ভ্যালু অফ প্লান্ট নাকি ভ্যালু অফ স্টক? প্লান্টের অবশ্যই প্লান্টের ভিত্তিতে, ভ্যালু অফ প্লান্টের ভিত্তিতে ভাগ করব, এটাই আমার অনুমান বলে। এখানে তোমার অনুমান কাজ করতে হবে। তো অনুমান যাদের কম কাজ করে তারা কি করবা, যে 3, 4, 5টা অঙ্ক প্র্যাকটিস করবা আমার থেকে, ইনশাআল্লাহ অবশ্যই তোমাদের অনুমান অটোমেটিক চলে আসবে। তো এখন আসলে যে ডেপ্রিসিয়েশন অফ প্লান্ট 2250 টাকা, এই 2250 টাকাটা আমি ভ্যালু অফ প্লান্টের ভিত্তিতে ভাগ করব। বাট ভ্যালু অফ প্লান্টের অনেক বড় ফিগার দেখো, এই যে 72,000, 54,000, 36,000, 18,000, এগুলোকে তুমি যত ছোট করতে পারো। আমি ধরে নিলাম যে 3টা করে শূন্য প্রথমে বাদ দিব, 72, 54, 18, 36, 18, ঠিক আছে। তারপরেও দেখা যায় আরো ছোট করা যায়, আরো ছোট করতে পারলে আরো ছোট করব। তো আমরা পরের স্লাইডে যাচ্ছি, যে ডেপ্রিসিয়েশন অফ প্লান্টটাকে ভাগ করব ভ্যালু অফ প্লান্টের ভিত্তিতে, বেসিসে লিখলাম 4, 3, 2, 1। কিভাবে হইল দেখো, আমি তোমাদের যদি বলি যে প্রথমে আমি শূন্য বাদ দিয়েছিলাম, তাহলে হয়েছিল কত? 72, 54, 36, 18। এবার 18 দিয়ে ভাগ করলে কিন্তু সবাইকে যায়। 18 যদি তুমি ভাগ করো, মনে করো তুমি 72-কে 18 দিয়ে ভাগ করো ক্যালকুলেটরে, তোমার ক্যালকুলেটরটা নাও, তুমি 72 ভাগ 18 করে দেখো তোমার কত আসবে? 4 আসবে। আবার 54 যেটা, সেটাকেও তুমি যদি 18 দিয়ে ভাগ করো দেখবা যে 3 আসবে। আবার 36-কে তুমি যদি 18 দিয়ে ভাগ করো দেখবে 2 আসবে। আর 18-কে 18 দিয়ে ভাগ করলে 1 আসবে। অর্থাৎ এইখানে যে কাজটা করছে, যে 4:3:2:1 যেটা করছে, প্রথমে শূন্যগুলো বাদ দিছে, তারপর দেখলো যে 18 দিয়ে সবগুলোকে ভাগ যাচ্ছে, শূন্য বাদ দেওয়ার পরে ভ্যালু অফ প্লান্টের মূল্যকে 18 দিয়ে ভাগ করলে 4:3:2:1 আসছে। এটা তোমরা করতে পারবে, এগুলো 9-10 এর পড়া, যারা ম্যাথে ভালো ছিল পারবা।
এখন কথা হলো যে ভ্যালু অফ প্লান্ট আমরা ভাগ করব এই ডেপ্রিসিয়েশন অফ প্লান্টের 2250 টাকাকে। এই 2250 টাকাকে ঠিক আগে যেভাবে বলছি 4 এ 3 এর 7, 7 এ 2 এ 9, 9 এ 10, 2250কে প্রথমে 10 দিয়ে ভাগ করবা। 10 দিয়ে ভাগ করলে তোমার যে ভাগফল আসবে সেটাকে 4 দিয়ে গুণ করবা, দেখবা 900 মিলবে, x এর টাকা পাবা। 3 দিয়ে গুণ করলে y এর 675 বের হয়ে যাবে, 2 দিয়ে গুণ করলে z এর 450 এবং 1 দিয়ে গুণ করলে 225। অর্থাৎ 2250কে তুমি 10 দিয়ে ভাগ করলে 225 বের হবে। ঠিক আছে, তুমি ভাগ করে দেখো। এই 225 যেটা আসবে সেটাকে 4 দিয়ে গুণ করো 900, 3 দিয়ে গুণ করো 675, 2 দিয়ে গুণ করো 450, 1 দিয়ে গুণ করলে 225। এরপরে যে খরচ আছে আমরা সেটা প্রশ্ন একটু দেখি। যে রেন্ট আছে, রিপেয়ার প্ল্যান্ট আছে, সুপারভিশন আছে, আমরা এগুলো পর্যায়ক্রমে ভাগ করব। আমি বাকি অংশটা নিয়ে আসলাম। যে রেন্ট, দেখো তো রেন্ট ভাড়া, আমরা ভাড়া দিই কিসের ভিত্তিতে? এরিয়ার ভিত্তিতে। এখানে যেহেতু এরিয়া আছে, যে লাইটে ভাগ করছিলাম যে এরিয়া, তাহলে রেন্টের যে 7500 টাকা, প্রশ্নে আবার দেখো রেন্টের টাকা আছে 7500, এই 7500 টাকাকে আমরা এরিয়ার ভিত্তিতে ভাগ করব 22, 18, 11, 9। তাহলে 22, 18, 11, 9 দিয়ে যদি ভাগ করি 7500কে ভাগ করবা এই অনুপাতের যোগফল। যোগফল তো আগে করছি 60, তাহলে 7500কে 60 দিয়ে ভাগ করবা। ভাগ করে যেটা আসবে সেটা কোথাও খাতায় লিখে রাখবা, লিখে সেটাকে একবার 22 দিয়ে গুণ করবা, x এর মান পাবা 2750, 18 দিয়ে গুণ করবা, y এর মান পাবা 2250, 11 দিয়ে গুণ করবা, z এর মান পাবা 1375 এবং 9 দিয়ে গুণ করবা, সার্ভিস ডিপার্টমেন্ট s এর মান পেয়ে যাবা 1125। আশা করি বুঝতে পারছো। এরপরে রিপেয়ার অফ প্লান্ট, রিপেয়ার প্ল্যানকে তুমি ভ্যালু অফ প্ল্যান্ট দিয়ে ভাগ করবা। অবশ্যই রিপেয়ার অফ প্ল্যান্ট আমরা অবশ্যই ভ্যালু অফ প্ল্যান্ট দিয়ে ভাগ করব। ভ্যালু অফ প্ল্যান্ট 4321 আছে। তো ভ্যালু অফ প্ল্যান্ট, রিপেয়ার অফ প্ল্যান্টের টাকা ছিল কত? রিপেয়ার অফ প্ল্যান্টের টাকা ছিল আমাদের 1800। এই খরচগুলো কিন্তু এখান থেকে নিচ্ছে। এই 1800 টাকাকে আমরা ভাগ করব ভ্যালু অফ প্ল্যান্টের যে রেশিও করছিলাম 4:3:2:1, একবার কিন্তু করে ফেললে হয়। তো 10, 4321 এর যোগফল কত? 10। 1800কে 10 দিয়ে ভাগ করো, 180 হবে। 1800কে অনুপাতের যোগফল দিয়ে ভাগ করলে। এখন 180কে 4 দিয়ে গুণ করলে 720, 3 দিয়ে গুণ করলে 540, 2 দিয়ে গুণ করলে 360, 180কে 1 দিয়ে গুণ করলে 180। আশা করি বুঝতে পারতেছো এখন। এরপরের খরচটার নাম যদি আমরা দেখি সুপারভিশন, দেখো সুপারভিশন 4500। এই সুপারভিশন আমরা নাম্বার অফ এমপ্লয়ির ভিত্তিতে ভাগ করব 30, 20, 15, 10। সুপারভিশনটা কিসের ভিত্তিতে? নাম্বার অফ এমপ্লয়ির ভিত্তিতে। তাহলে নাম্বার অফ এমপ্লয়ির সংখ্যাগুলো কি রকম ছিল? 30, 20, 15, 10। তাহলে আমরা প্রত্যেকটাকে 5 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 30কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 6 36 হবে। 5 দিয়ে ভাগ করলে এখানে 4 হবে, 4 5 20। 5 দিয়ে ভাগ করলে এখানে 3 হয়ে যাবে, 3 5 15। 5 দিয়ে ভাগ করলে 10কে 2 হয়ে যাবে। সেজন্য এই জায়গায় এসে নাম্বার অফ এমপ্লয়ি হয়ে গেছে দেখো 6:4:3:2। তো যতটুকু ছোট করা যায়, ঠিক আছে। পূর্ণ সংখ্যাটা দিয়ে যে করলে হবে না তা কিন্তু নয়, তো ছোট করে নিলে একটু সুবিধা। এখন আসো সুপারভিশন 4500 টাকাকে এই অনুপাতের যোগফল 6 10, 10 3 13, 13 দিয়ে 15। 4500কে অনুপাতের যোগফল 15 দিয়ে ভাগ করবা। ভাগ করলে যে মান আসবে সেটাকে 6 দিয়ে গুণ করলে x এর পেয়ে যাবে 1800, আবার 4 দিয়ে গুণ করবা 1200, 3 দিয়ে গুণ করলে z এর 900 এবং 2 দিয়ে গুণ করলে 600। অর্থাৎ 4500কে তুমি যখন 15 দিয়ে ভাগ করবা যে মানটা আসবে সেটাকে 6 4 3 2 যথাক্রমে গুণ করে মানগুলো বসাই দিবা। ফাইনালি ফায়ার ইন্স্যুরেন্স আমরা প্রশ্নে দেখি যে ফায়ার ইন্স্যুরেন্স আছে 1500। তো ফায়ার ইন্স্যুরেন্স অগ্নি বীমা, বীমা করা হয় মূলত স্টকের জন্য, ভ্যালু অফ স্টক, অর্থাৎ কোম্পানির যে মজুদ থাকে সেটার জন্য। সেজন্য ফায়ার ইন্স্যুরেন্সটাকে সবসময় ভ্যালু অফ স্টকের ভিত্তিতে ভাগ করবা। এটা কিন্তু ওই যে বলছিলাম অনুমান, সেন্স অফ হিউমার, তোমার অনুভূতি যে ফায়ার ইন্স্যুরেন্স অগ্নি বীমা আমরা স্টক মজুদের জন্য বীমা করি, সেজন্য বীমার স্টক ভিত্তিতে ভাগ করব। এখন দেখো তো স্টক 15000, 9000, 6000, কিন্তু সার্ভিস ডিপার্টমেন্টে নাই। তো আমরা 15 9 6 শূন্য কমন নিলে 15 9 6, আমরা যদি আবার আরও ছোট করতে পারি যে 15 9 6কে 3 দিয়ে ভাগ যায়, তো তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 5 15, এটা হবে 5, এটা হবে 3 3 তারিখে 9, এটা হবে 2 3 2 6। সেজন্য তো এখন ফায়ার ইন্স্যুরেন্সটাকে আমি ভাগ করে দিচ্ছি
ফায়ার ইন্স্যুরেন্স ভ্যালু অফ স্টক 5-3-2 অনুপাতে। 5-3-2 এর যোগফল কত? 10। তাহলে 1500কে 10 দিয়ে ভাগ করো। 1500কে 10 দিয়ে ভাগ করলে যেটা আসে সেটাকে একবার 5 দিয়ে গুণ করবা। ভাগ করে কিন্তু খাতার কোনায় কোথাও লিখে ফেলবা, তাহলে তোমাকে বারবার আর ভাগ করতে হবে না। তো 1500কে 10 দিয়ে ভাগ করে যেটা আসবে সেটাকে 5 দিয়ে গুণ করলে 750, 3 দিয়ে গুণ করলে 450, 2 দিয়ে গুণ করলে 300 পেয়ে যাবা। ফাইনালি আছে পাওয়ার, অর্থাৎ এরপরে পাওয়ার আছে, পাওয়ারের টাকা হলো 2700। তো এই পাওয়ারের আমরা কিসের ভিত্তিতে ভাগ করব? পাওয়ার ভ্যালু অফ প্লান্টের ভিত্তিতে, যন্ত্রপাতির ভিত্তিতে। পাওয়ার কিসের ভিত্তিতে? ভ্যালু অফ প্লান্টের ভিত্তিতে। ভ্যালু অফ প্লান্ট আমরা আগে করছি, দেখো তো রিপেয়ার টু প্লান্টে 4-3-2-1 একই অনুপাতটা বারবার হবে। নাম যদি একই হয় অনুপাত সেম, তাহলে 4-3-2-1 পাওয়ারের টাকা আছে 2700। 2700কে আমরা 4টা ডিপার্টমেন্টে ভাগ করে দিব। 4-3-7, 7-2-9, 9-10। 2700কে 10 দিয়ে ভাগ করো 270। ওই 270কে 4 দিয়ে গুণ করলে 1080, 3 দিয়ে গুণ করলে 810, 2 দিয়ে গুণ করলে 540 আর 1 দিয়ে গুণ করলে 270। এরপরে এমপ্লয়ি লাইবিলিটি ফর ইন্স্যুরেন্স, আমরা যদি প্রশ্নের দিকে তাকাই, দেখো এমপ্লয়ি লাইবিলিটি ফর ইন্স্যুরেন্স 450। এমপ্লয়ি কথা বলছে, তাইলে নাম্বার অফ এমপ্লয়ির ভিত্তিতে হবে, ঠিক আছে। এমপ্লয়ি না, এমপ্লয়ি লাইবিলিটি ইন্স্যুরেন্স মানে হলো শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ বীমা, তাইলে এটা তাদের ওয়েজেসের ভিত্তিতে করতে হবে। এমপ্লয়ি লাইবিলিটি ইন্স্যুরেন্সটা কিসের ভিত্তিতে? ওয়েজেসের ভিত্তিতে করতে হবে। তাহলে আমরা যদি ওয়েজেসের ভিত্তিতে করি, ওয়েজেস তো কত আছে, আমরা একটু ওয়েজেসটা দেখি। দেখো টোটাল ওয়েজেস 8000, 6000, 3500, 2500। তো দুইটা করে শূন্য প্রথমে কমন নিয়ে ছোটো করে ফেললাম। 80, 60, 35 এবং 25 হয়। আরও ছোটো করে নিয়েছে তারা, আমি তোমাদেরকে দেখাই দে ওয়েজেসকে। ওয়েজেস যেটা টোটাল ওয়েজেস 16, 12, 7, 5। তো খেয়াল করো একটু, আমরা এই যে ওয়েজেস যেটা আছে 5 দিয়ে ভাগ করছি ছোট করার পরে 80, 60, 35, 25। প্রথমে দুইটা শূন্য বাদ দিছি, তারপর 5 দিয়ে করলে 5 5 25, 5 7 35, 5 12 60, 5 16 80। সেজন্য 16, 12, 7, 5 হয়েছে। আশা করি বুঝতে পারছো এগুলা। তো ছোট করে নিলাম ওয়েজেসের টাকে 16, 12, 7, 5 নিয়ে 450কে এটার যোগফল 16, 12, 7, 5। আমরা যদি একটু ক্যালকুলেটারে যোগ করো যে 16 যোগ 12 যোগ 7 যোগ 5, তাহলে কিন্তু হয় কত? 40। 450কে 40 দিয়ে ভাগ করবা, যেটা আসবে সেটাকে 16 দিয়ে গুণ করলে x এর মান, 12 দিয়ে গুণ করলে y এর মান, 7 দিয়ে গুণ করলে 12 দিয়ে y এর মান, 7 দিয়ে গুণ করলে z এর মান, 5 দিয়ে গুণ করলে s এর মান পেয়ে যাবা। ফাইনালি আমরা যে কাজটা করব সেটা হলো প্রশ্নের ভিতরে একটা ওয়েজেস আছে, দেখো এই যে টোটাল ওয়েজেস, ঠিক আছে। এই ওয়েজেসটা অ্যাকচুয়াল যেরকম আছে সেরকম বসাই দেব। 8000, 6000, 3500, 2500 এই জিনিসটা আমরা ওয়েজেস লিখে অ্যাকচুয়াল বসাই দেব। তবে কোথায় বসাবো? সার্ভিস ডিপার্টমেন্টে। সার্ভিস ডিপার্টমেন্টে 2500 বসাই দেব, কিন্তু প্রোডাকশন ডিপার্টমেন্টে কোনো টাকা বসবে না। ওয়েজেসের টাকাটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। ওয়েজেসের টাকাটা অ্যাকচুয়াল লিখে সার্ভিস ডিপার্টমেন্টে বসাই দিব যত আছে। দেখো তো সার্ভিস ডিপার্টমেন্টে কত আছে? এই ওয়েজেসের টাকা 2500। কিন্তু প্রোডাকশন ডিপার্টমেন্টে ওয়েজেসের টাকাটা বসাবো না, বসাইলেও এটাকে ক্লোজ করে রাখবো, অর্থাৎ এটা কাউন্টের সময় আসবে না। এটা হলো একটু ব্যতিক্রম, এটা একটু খেয়াল রাখবা। ওয়েজেস যে অ্যাকচুয়াল লিখে আমরা কোথায় বসাই দিব? সার্ভিস ডিপার্টমেন্টের টাকাটা কাউন্ট হবে, কিন্তু প্রোডাকশন ডিপার্টমেন্টে এটা কাউন্ট হবে না। এখন আমরা সবগুলো টাকা যোগ করব। আমরা টোটাল সহ একদম সবগুলো যোগ করলাম। টোটালে যোগ করলে 21200, এক্স এর টাকা সব যোগ করে 8363, ওয়াই এর সব যোগ করলাম 6210 এবং জেড এর সবগুলো যোগ করে 4096, সার্ভিস ডিপার্টমেন্টের সব যোগ করে 5031। এটাই হলো তাদের টোটাল ওভারহেড। তো প্রাইমারি ডিস্ট্রিবিউশন মেথডে এভাবে আমরা ভাগ করব। আমরা পর্যায়ক্রমে আরও 2-3টা অঙ্ক যদি একটু প্র্যাকটিস করে নিই, একটু দেখে নিই, ইনশাআল্লাহ এই মেথডের অঙ্ক আসলে বা এই ফরম্যাটের অঙ্ক আসলে একদম ইজিলি সলভ করতে পারবা। সবার জন্য শুভকামনা রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবা। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।